যে কর্মসংস্থান পাওয়া গেছে সে কেন নেশাব নিয়ে ভাববে? ধর আব্দুল্লাহ মাসুদ ভাই একটা সুন্দর কর্মসংস্থান আছে, আমার আছে, আপনাদের আছে, আমরা আসলে কেন ভাববো? ভাবা তো দরকার নেই। যে সাফারার সে তো ভাববে, কিন্তু তার ভাবার আবার সময় হয় নাই। সময়টা আমরা বারবার বলতেছি যে কওমি মাদ্রাসাকে যদি আমরা স্বীকৃতি দিয়েও দেয় সরকার, তাহলে আমরা মেইন স্ট্রিমে কি ভ্যালু অ্যাড করতে পারবো? আমার তো মনে হয় খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারবো না। যেটা হবে যে আমরা মেইন স্ট্রিমের স্বীকৃতি পাওয়ার পর আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় চাকরির সন্ধানে যাবে এবং সেখানে গিয়ে তার ইথিক্স বা মোরালিটি সে হারায় ফেলবে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার 100% স্টুডেন্ট আবার শিক্ষক হয়। ফলে সে যখন তার নিজের মাদ্রাসা শিক্ষকতা পায় না, ভালো ভালো মাদ্রাসা শিক্ষকতা পায় না, এবং কোথাও যখন দেখা যাচ্ছে স্কোপ নাই, তখন সে নিজে একটা মাদ্রাসা খুলে বসে। এবং এটা এই পর্যায়ে চলে গেছে যখন ফ্ল্যাটে ফ্ল্যাটে মাদ্রাসা। এবং আমি শুনলাম যে ইফতা পড়ায় অনলাইনে জটিলতা আছে, কর্মক্ষেত্রে জটিলতা। আমাদের যারা একটু ভালো ব্রিলিয়ান্ট এবং সম্ভাবনাময় ছেলে, তারা উচ্চশিক্ষা নিতে পারতেছে না, এই দুয়ারটা খুলে দেওয়া দরকার। আবার যারা একটু মানে লয়ার ক্লাসের আছে বা হচ্ছে থার্ড বেঞ্চের স্টুডেন্ট, তারা কর্মক্ষেত্র খুঁজে পাইতেছে না, সুতরাং তাদেরও একটা বন্দোবস্ত দরকার। এই যে আপার ক্লাস যারা আছে, মানে অনেক ধনী শিল্পপতি, বিজনেসম্যান, তারা আমাদের সাথে কিভাবে যুক্ত? তারা আমাদের সাথে টাকা পয়সা দিয়ে যুক্ত। আপনি তাকেই বলবেন যে আপনি কওমি মাদ্রাসাকে এত দরদ করেন, তাহলে আপনার সন্তান আমার মাদ্রাসায় দেন, সে জীবনও দেবে না। শিল্পপতি ছেলে জীবনও দেবে না। মিনিমাম 100টা জ্ঞান তৈরি করছে, তো সে তো এমনি এমনি সিভিলাইজেশনকে লিড করতেছে না, সবাইকে ডোমিনেট করে রাখতেছে শুধুমাত্র তার এই অস্ত্রের বলে না। অস্ত্র তো অনেকেরই আছে, তো অস্ত্র তো তাতারিদের হাতেও ছিল, তারা আমাদেরকে বেশি দীর্ঘদিন ডোমিনেট করতে পারে না, কিন্তু পশ্চিম দীর্ঘদিন যাবত ডোমিনেট করে আসতেছে, কারণ সে নতুন নতুন জ্ঞান তৈরি করতেছে। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা শুনলাম, নানা রকম, কেউ স্বীকৃতি সনদের ভিতরে এসে আলোচনা করছে, অনেকে আবার শিক্ষার ফিলোসফির জায়গা থেকে কথা বলতেছেন যে ওভারঅল টোটাল কওমি মাদ্রাসার যে কারিকুলাম এখন বিদ্যমান আছে, এইটার ফিলোসফিগত সমস্যা নিয়ে কথা বলছে, যেমন মুসা আল আবি সাহেব। আবার আমরা স্বীকৃতির ভেতরকার নানান জটিলতা নিয়ে আলাপ আলোচনা করছি। তো আমার দুই দিকটাই সব কিছুই আসলে টোটাল একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, বা এটা একটা ইকোসিস্টেমের ভিতরে আছে। আপনার কারিকুলাম যখন মানে ভ্যালু ক্রিয়েট করবে না, তখন কর্মক্ষেত্র আপনি ভালো খুঁজে পাবেন না। আবার আপনার কারিকুলামকে ভ্যালুয়েবল করতে হলে ফিলোসফিটা ওইরকমই স্ট্রং হতে হবে। আমরা কি আসলে আমাদের ভিতরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন কথা বলবো, নাকি এই বড় একটা সিভিলাইজেশন দাঁড়ায় আছে বা একটা দেশ এর জায়গা থেকেও যদি ভাবি, সেই দেশের মেইন কারিকুলামকে প্রভাবিত করব বা মানে একটা সভ্যতায় অবদান রাখবো? আমাদের আসলে মোটিভটা কি হওয়া উচিত? মানে আমরা আসলে আমার মনে হয় খুবই ন্যারো জায়গা থেকে কথা বলি অনেক সময়, মানে একটা সভ্যতা বিনির্মাণ করা কিংবা সভ্যতার ভেতরে ভ্যালু অ্যাড করার জায়গা থেকে অনেক সময় চিন্তা করি না। অনেক সময় আচ্ছা, যা বিদ্যমান যা ব্যবস্থা আছে এটাকেই বাঁচায় রাখতে হবে। আমাদের নিজস্ব কিছু জটিলতা আছে, কর্মক্ষেত্রে জটিলতা, আমাদের যারা একটু ভালো ব্রিলিয়ান্ট এবং সম্ভাবনাময় ছেলে, তারা উচ্চশিক্ষা নিতে পারতেছে না, এই দুয়ারটা খুলে দেওয়া দরকার। আবার যারা একটু মানে লয়ার ক্লাসের আছে বা হচ্ছে থার্ড বেঞ্চের স্টুডেন্ট, তারা কর্মক্ষেত্র খুঁজে পাইতেছে না, সুতরাং তাদেরও একটা বন্দোবস্ত দরকার। তো এই সব জায়গা থেকে আসলে আলাপ আলোচনা হইতেছে বেশি। কিন্তু সিভিলাইজেশন হিসেবে আমরা এখন যেই জায়গায় দাঁড়ায় আছি, পশ্চিমের জ্ঞান কাণ্ড বা জ্ঞান কাঠামো যেই লেভেলে ডেভেলপ হয়েছে, ওই জায়গা থেকে তাকায় আসলে আমাদের এইরকম করে শিক্ষা নিয়ে ভাবার সময় আর নাই। আমাদের আসলে আরও আপডেটেড জায়গা থেকে ভাবা উচিত। আমরা অনেক সময় ভয় পাই যে এই কথাগুলো বললে বা এত বেশি আপডেট চিন্তা করলে, ওই যে তারা যে খসড়াটা দাঁড় করাইছে আর কি, তো এই খসড়াটা আসলে এখন চিন্তা করা উচিত না। এখন না চিন্তা করলে আসলে আবার আরও কবে করব আমরা? হয়তো এই যে শিক্ষা কাঠামো আছে, এইটার ভিতর দিয়ে হয়তো আমার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না, কিন্তু আমি আকাঙ্ক্ষা প্রকাশ করব, তাতে সমস্যা কি? করা তো দরকার, কেউ না কেউ আকাঙ্ক্ষা প্রকাশ করুক, একটা সময় এসে বাস্তবায়ন হবে। যে কোনো ফিলোসফার বা আমাদের মুফাক্কিররা এক সময় চিন্তা করে যান, এইটা আরও মিনিমাম 50 বা 100 বছর পরে বাস্তবায়ন হয়। এটা ধরেন আমাদের এই শাতিবি রহমতুল্লাহের এই কিতাবুল মুওয়াফাকাত, এই বইটা সম্ভবত মানে কত বছর পরে এসে আমরা সন্ধান পাইছি এবং এটার অ্যাপ্লিকেশন হইতেছে এখন। তো অনেক কিছুই শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, উনি যে সব চিন্তা ভাবনা করে গেছেন, সব ইমিডিয়েট ওনার বাস্তব, ওনার জীবনেই সেটা প্রয়োগ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, এবং ওনার মৃত্যুর অনেক পরে এসে বাস্তবায়ন হয়েছে। যাই হোক, আমাদের আর কি বড় করে স্বপ্ন দেখার, আকাঙ্ক্ষা করার বাধা নাই, আমরা করতে পারি। সেই জায়গা থেকে তাদের প্রস্তাবনা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে, এগুলো নিয়েও আলোচনা করা যেতে পারে। দেখেন, আরেকটা দ্বিতীয় বিষয়ে যেটা আমি আসবো, সেটা হলো যে এডুকেশনের সাথে ইকোনমির একটা সম্পর্ক আছে। মানে যেমন ধরেন, বাংলাদেশে মোটাভাগে যদি অর্থনীতিকে ক্লাসিফিকেশন করি, 3 ক্যাটাগরির মানুষ আছে সম্পদের দিক থেকে। একটা শ্রেণী আছে যারা খুবই ধনী, আল্ট্রা রিচ, আরেকটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, আরেকটা হচ্ছে যে একদম পুর বা আল্ট্রা পুর লেভেলের। তো এই 3টা অর্থনৈতিক ক্যাটাগরির বা বর্গের ভেতরে কারা কোন ধরনের শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছে?
আমরা অনেক সময় বাংলাদেশের মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থার জটিলতা, অসুবিধা বা সংকীর্ণতা, সীমাবদ্ধতা নিয়ে যখন আলাপ করি, তখন অনেকে এটা বলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে কখনোই ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ এইখানে বাংলাদেশে যারা এস্টাবলিশমেন্টের লোক আছে, তারা তাদের সন্তানদের বিদেশে পড়ায়। যারা এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারতো, তাদের সন্তানরে এই শিক্ষা ব্যবস্থায় পড়ায় না। তাহলে এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করবে কে? দরদটা আসবে না তো। কারণ আমি আমার সন্তানকে এখানে পড়াচ্ছি না, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, ক্যামব্রিজ বা অক্সফোর্ড ইয়াতে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, অথবা বিদেশে পাঠিয়ে দিচ্ছি। ইংলিশ মিডিয়ামে ও লেভেল পর্যন্ত পড়লে তাকে আমি কানাডায় পাঠিয়ে দিচ্ছি বা ইউরোপে পাঠিয়ে দিচ্ছি। তো আমার তো শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবার দরকার নাই, কারণ আমার ছেলেরা আমি বিদেশ পাঠিয়ে দেবো। আমার প্রচুর টাকা, প্রত্যেকটা সচিব বা ধরেন মিডল ক্লাস ফ্যামিলির ইনকাম, যে ইনকামে যে রেঞ্জে তারা ইনকাম করে, ওই ইনকামের লোকজন তাদের সন্তানাদিদের দেশে পড়াবে না স্বাভাবিক। তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক হোক বা না হোক, এটা নিয়ে তো আসলে তার চিন্তা করার দরকার নাই। বা সে যদি চিন্তা করতে যায়, বরং তার জমিদারি শেষ হয়ে যাবে। কারণ তার তো একটা বংশীয় প্রভাব থাকা দরকার এই এই নমশূদ্রদের শাসন করার জন্য। তো এইটা মেইন স্ট্রিম কারিকুলামের ক্ষেত্রেও যেরকম সত্য কথা, অনেক ক্ষেত্রে আমাদের কওমি কারিকুলামের মধ্যে এই জটিলতা আছে। ওই যেটা আমরা একটু আগে আলাপ করতেছিলাম বাইরে, যে সময় হইতে হইতে দেখা যায় যে আমাদের ফারেগিনরা কেউ হয়তো ভালো জায়গায় জব নিয়ে নেয়, তার আসলে চিন্তা করার কিছু নাই। আর যারা ভালো জায়গায় যাইতে পারে না, তারা বিজনেস, ব্যবসা পাতি এইসবের সাথে ইনভলভ হয়ে যায়, সে মোটামুটি শিক্ষা থেকে দূরেই চলে যায়। সুতরাং শিক্ষা তার দুশ্চিন্তার বা চিন্তার জায়গা না, এটা একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন আমরা সোসাইটিকে লিড করতে চাইব, তখন আমরা আসলে কোন ইকোনমিক্যাল বর্গটাকে টাচ করতে চাইব, আমাদের একটা আকাঙ্ক্ষা তো থাকা দরকার। ধরেন আমাদের এখন মোটামুটি অলমোস্ট যারা স্টুডেন্ট আসতেছে নতুনভাবে, অধিকাংশই পুর ক্যাটাগরির, দরিদ্র পরিবার থেকে আসতেছে। মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিছু সংখ্যক আসতেছে, 1 বা 2%, তারা তাবলিগের মাধ্যমে প্রভাবিত হয়ে আসতেছে। তাদের তাবলিগি পিতামাতাদের আসলে বড় কোনো আকাঙ্ক্ষা নাই যে ছেলেকে পিএইচডি করাবে বা অনেক বড় আলেম বানাবে, ওই রকম তাদের ফিক্সড কোনো আকাঙ্ক্ষা নাই। কিন্তু কথা হচ্ছে যে মিডল ক্লাসকে যদি আমরা টাচ না করতে পারি, তাহলে কিন্তু সমাজের লিডিং পর্যায়ে আসতে পারবো না। কারণ সমাজের লিডিং পর্যায়ে মিডল ক্লাস ফ্যামিলিরা থাকে। এবং আপনি দেখবেন যে ওভারঅল অল ভিউ, তারপর হচ্ছে যে অ্যাটিটিউড, চিন্তা ভাবনা, নজরিয়াত ইত্যাদি, বা অত্যন্ত এটাকে কি বলে, যে অত্যন্ত সুন্দর রুচির অধিকারী মানুষগুলো কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিতে থাকে সাধারণত। এটা একটা ইকোনমি বা সোশ্যাল স্ট্যাটাসের কারণে হয়। তো ওই ফ্যামিলি থেকে যখন সন্তান আসবে না, তখন আপনি সোসাইটিকে লিডও করতে পারবেন না। আপনি দেখবেন গ্রামে গেলে সাধারণত যেই ফ্যামিলিগুলো লিডিং পর্যায়ের বা যারা সমাজের মোড়ল পর্যায়ের, আপনি চিন্তা করেন ওইখান থেকে যদি 2-1 ছেলে পেলে মাদ্রাসায় পড়ে আলেম হয়, সমাজের উপর তার প্রভাব থাকবে, কারণ তার ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে সোসাইটিতে। তাহলে স্বভাবতই আমাদের টার্গেট আসলে হওয়া দরকার মিডল ক্লাস ফ্যামিলি। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমরা পুর কেরিয়ার ছাত্র বেশি পাচ্ছি, এরা আমাদের সাথে যুক্ত। আরেকটা শ্রেণী আমাদের সাথে খুব গভীরভাবে সংযুক্ত, সেটা হলো যে আপার ক্লাস যারা আছে, অনেক ধনী, শিল্পপতি, বিজনেসম্যান, তারা আমাদের সাথে কীভাবে যুক্ত? তারা আমাদের সাথে টাকা পয়সা দিয়ে যুক্ত। আপনি তাকেই বলবেন যে আপনি কওমি মাদ্রাসাকে এত দরদ করেন, তাইলে আপনার সন্তান আমার মাদ্রাসায় দেন, সে জীবনও দেবে না। শিল্পপতির ছেলে জীবনও দেবে না, বা মিডল ক্লাস ফ্যামিলির সন্তানরাও মাদ্রাসায় দেবে না। কারণ মিডল ক্লাস ফ্যামিলি চায় কি, সে এখন যেই রেঞ্জে স্যালারি পায়, ধরেন 1 লাখ 1.5 লাখ, তার সন্তান যেন তার চেয়ে বেশি পায়, সে এইভাবে কিন্তু অঙ্ক কষে। তাইলে এইখানে যে আমাদের ইকোনমিক্যাল বর্গটা আছে, বর্গটাকেও মাথায় রাখতে হবে, নতুবা আমরা সোসাইটিতে লিড করতে পারবো না। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর আরেকটা বিষয়, যেটা এই শিক্ষার ফিলোসফির সাথে সম্পৃক্ত, যেটা আমাদের মুসালাফি সাহেব বলে গেছেন, যে আমাদের পুরো ট্র্যাডিশনে, পুরো তুরাসে আমরা বড় বড় দার্শনিক পাইছি, মুফাক্কির পাইছি, মুজাদ্দিদ পাইছি, প্রত্যেকেই যুগের শিক্ষা নিয়ে চিন্তা করছেন, এবং তারা একটা শিক্ষা ব্যবস্থার একটা খুব বড় ব্রডার একটা সীমানা দিয়ে গেছিলেন, যেখানের ভিতরে থেকে পলিম্যাথিক আলেম তৈরি হইতো। পলিম্যাথিক বলতে বহুবিদ্যা বিশারদ। একই সাথে আমরা একজন ইবনে রুশদ ধরেন, ইবনে রুশদ একই সাথে ফকিহ ছিলেন, আবার একই সাথে ফাইলোসফ ছিলেন। এরকম অনেক আলেম পাবেন, সুয়ুতি রহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া, এরকম প্রত্যেকেই অনেক বহুবিদ্যা বিশারদ ছিলেন। এবং ওনারা আরেকটা খুব ইন্টারেস্টিং, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ওনাদের মধ্যে, ওনারা নতুন নতুন জ্ঞান তৈরি করতেছেন। তো আমরা বিগত 400 বছরে পশ্চিমের যে ইতিহাস দেখি, 400 বছরে পশ্চিম মিনিমাম 100টা জ্ঞান তৈরি করছে, মিনিমাম 100টা জ্ঞান তৈরি করছে। তো সে তো এমনি এমনি সিভিলাইজেশনকে লিড করতেছে না, সবাইকে ডোমিনেট করে রাখতেছে শুধুমাত্র তার এই অস্ত্রের বলে না।
অস্ত্র তো অনেকেরই আছে, তো অস্ত্র তো তাতারিদের হাতেও ছিল, তারা আমাদেরকে বেশি দীর্ঘদিন ডোমিনেট করতে পারে নাই, কিন্তু পশ্চিম দীর্ঘদিন যাবত ডোমিনেট করে আসতেছে, কারণ সে নতুন নতুন জ্ঞান তৈরি করতেছে। তো আমরা আসলে কোন জায়গা থেকে চিন্তা করব? আমরা আমাদের দিন শেষে কিছু পেটে আসলেই বা সন্তুষ্ট হয়ে যাব, নাকি আমাদের একটা ফিলোসফি তৈরি করতে হবে? সিভিলাইজেশনকে লিড দেওয়ার মতো বড় বড় আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্ম নেওয়া উচিত। সেটা ছোট মুখে হোক বা ছোট পরিসরে হোক, যেখান থেকেই হোক, একটা মানে বড় আকাঙ্ক্ষা আসলেই দেখা উচিত। নইলে আপনি এই মেইন স্ট্রিমকে প্রভাবিত করার মতো ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। যেটা আমরা বারবার বলতেছি যে কওমি মাদ্রাসাকে যদি আমরা স্বীকৃতি বা দিয়েও দেয় সরকার, তাহলে আমরা মেইন স্ট্রিমে কী ভ্যালু অ্যাড করতে পারবো? আমার তো মনে হয় খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারবো না। যেটা হবে যে আমরা মেইন স্ট্রিমের স্বীকৃতি পাওয়ার পর আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় চাকরির সন্ধানে যাবে এবং সেখানে গিয়ে তার ইথিক্স বা মোরালিটি সে হারায় ফেলবে। এটা খুবই স্বাভাবিক, কারণ একটা বড় সিস্টেমের মধ্যে আপনি যখন ঢুকবেন তখন একটা প্রভাব নিয়ে যাইতে হবে। বিসিএস দিয়ে প্রশাসনে যাওয়ার পরও প্রশাসনকে ঠিক করতে পারে না, তারা বরং চাঁদাবাজদের কাছে নিজেদের আদর্শ বিকিয়ে দিতেছে। তাহলে এইরকম একটা সমস্যায়িত সমাজে আমরা যখন বড় জায়গা থেকে চিন্তা করব না, তখন আমাদের আসলে আলটিমেট সলিউশনটাও আসবে না। তো এখন আমরা যে জায়গায় এসে দাঁড়াইছি বা এই যে স্বীকৃতির জন্য দিন শেষে আমরা ভাবতে বাধ্য হচ্ছে দুইটা কারণে। এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় 3 শ্রেণীর শিক্ষার্থী আছে যারা খুব ভালো, একটা শ্রেণী অনেক পটেনশিয়াল, আর একটা শ্রেণী আছে মোটামুটি সে তাদরিসি চালায় যেতে পারবে, আর একটা আছে খুবই দুর্বল। দুর্বলরা কোথাও চাকরি পাচ্ছে না, কর্মক্ষেত্রের অভাব। আর অনেক মেধাবী যারা, অনেক পটেনশিয়াল যারা, তারা পড়ালেখা শেষ করে বড় বড় আকাঙ্ক্ষা দেখতেছে, হায়ার এডুকেশনের জন্য চিন্তা করতেছে, তাদের দুয়ার বন্ধ। তাইলে এই দুইটা শ্রেণীর প্রেসারে আমরা এখন পড়তেছি। এই সংখ্যাটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন কিন্তু আমরা মানে আরও ভালো রকমের প্রেসারে পড়বো, এবং তখন যেটা হবে সেটা হলো যে একটা ব্রাস্ট হবে আর কি। এখানে এসে এই বিভিন্ন রকম হিজিবিজি অবস্থা তৈরি হবে, ভিন্ন ভিন্ন রকম চিন্তাভাবনা তৈরি হবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার যে কর্মক্ষেত্রমুখী চিন্তা, সেটা আসলে একটা জায়গা থেকে জটিল, কারণ কোনো শিক্ষা ব্যবস্থায় আমার মনে হয় এরকম নাই যে যার 100% গ্রাজুয়েটরা শিক্ষক হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে সবাই কি শিক্ষক হয়? যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট, যারা ধরেন একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার শিক্ষক হওয়ার চান্স আছে। এবং আরও যদি বড় জায়গা থেকে দেখি যে বিভিন্ন কলেজ বা স্কুলে যারা টিচার হয় বা টিচিং পেশার সাথে জড়ায়, তাদের পার্সেন্টেজটাও মোটা দাগে 10%, অর্থাৎ 10% স্টুডেন্ট শিক্ষাদানের সাথে যুক্ত হয়, আর বাকি 90% স্টুডেন্ট বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত হয়। আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার 100% স্টুডেন্ট আবার শিক্ষক হয়, ফলে সে যখন তার নিজের মাদ্রাসা শিক্ষকতা পায় না, ভালো ভালো মাদ্রাসা শিক্ষকতা পায় না, এবং কোথাও যখন দেখা যাচ্ছে যে স্কোপ নাই, তখন সে নিজে একটা মাদ্রাসা খুলে বসে। এবং এটা এই পর্যায়ে চলে গেছে যখন ফ্ল্যাটে মাদ্রাসা। এবং আমি শুনলাম যে ইফতা পড়ায় অনলাইনে, মানে শুক্রবার করে অনলাইনে ইফতা পড়াইলে সার্টিফিকেট দিয়ে দেয়। তো এই অবস্থায় আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আসলে। তো এইরকম অবস্থায় রেখে আমরা একটা জটিলতার মধ্যে পড়ে গেছি। এখন আমরা আসলে সনদের কথা ভাবতেছি। সনদটা আসলে এই জায়গা থেকে মানে স্বাস্থ্যকর চিন্তা ভাবনা না, বরং আমাদেরকে আগাগোড়ায় আসলে চিন্তা করা দরকার। তো এই আর কি আমার কথাবার্তা সংক্ষিপ্ত। জাযাকুমুল্লাহ খাইরান।